আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। বাংলাদেশের জন্য আজকে একটি আনন্দের দিন, সেই সঙ্গে চলচ্চিত্র শিল্পের জন্য তো বটেই। আমরা যদি প্রশ্ন করি আমাদের চলচ্চিত্র শিল্পের জীবন্ত কিংবদন্তি কে, আমার ধারণা 17 কোটি জনগণ এক বাক্যে বলবেন নায়ক রাজ রাজ্জাক। আসলেই তাই। আজ নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন। এই জন্মদিন একটি উল্লেখযোগ্যভাবে পালিত হচ্ছে এ কারণে 75তম জন্মদিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজ আমরা সুযোগ পেয়েছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ঋণী নায়ক রাজ রাজ্জাকের কাছে। স্বল্পতম সময়ে, খুব সংক্ষিপ্ত হলেও উনি আমাদেরকে সময় দিয়েছেন, তার সঙ্গে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আজীবন কৃতজ্ঞ থাকব নায়ক রাজ রাজ্জাকের কাছে। প্রথমেই জানতে চাইব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন ভালো আছি, তবে রেস্টে আছি। দীর্ঘ অসুস্থ ছিলাম তো আমি, এখন রেস্টে আছি, কাজকাম করছি না, একটু ঘুরে বেড়াচ্ছি এখন। তো ভালো আছি, সবার দোয়া, এদেশের মানুষের দোয়া, আপনাদের সবার দোয়া নিয়ে সুস্থ ফিরতে এসেছি, ভালো আছি এখন। দেখতে দেখতে পেরিয়ে গেল 75টি বছর। পেছনের দিকে তাকালে কি মনে হচ্ছে? এই দীর্ঘ 75 বছর পার করলাম আমি, তার জন্য আমি আল্লাহর কাছে শুকরগুজার। আল্লাহকে শুকর জানাই, এই দেশের মানুষের ভালোবাসা, তাদের স্নেহ, তাদের শ্রদ্ধা সব মিলিয়ে আজকে আমি এখানে এসেছি। এতে আমি আল্লাহর কাছে বারবার কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমাকে এখনো পর্যন্ত হেঁটে চলে বেড়াতে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আপনার জীবনের ক্যারিয়ারের বিভিন্ন টার্নিং পয়েন্ট নিয়ে। মনে হচ্ছে বিষয়টি আপনার পছন্দ হবে। টার্নিং পয়েন্ট বলতে আমাকে একা শুরুর থেকে আসতে হয়। আমি কলকাতার ছেলে, কলকাতাতে আমি নাটক করতাম। ওই দেশ থেকে এই দেশে আসা, এটা একটা টার্নিং পয়েন্ট। ঢাকা শহরে যখন আমি প্রচণ্ড স্ট্রাগল করছি, মানে দিন রাত পরিশ্রম করছি, কোথায় কি হবে, তখন আমি আমার বাপ্পা, আমি আমার স্ত্রী দুজনেই এসেছি চলে। এখানে আত্মীয়স্বজন বলতে কেউ নাই, পরিচিত কেউ নাই, তারপর এসেছি সাহস করে। যখন আমার এই অবস্থা আছে, তখন আমি বেহুলা ছবি, আমি জয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি একমাত্র ডাইরেক্টর যিনি নাকি আমাকে কথা দিয়েছিলেন যে আমাকে তিনি ব্রেক দেবেন। এর মাঝখানে আমি তো টেলিভিশনে একটা সাপ্তাহিক নাটকে যোগ দিলাম, ঘরোয়া। খুব খুব পপুলার হলো, কিন্তু তৎকালীন একটা নাটকের সপ্তাহে আমি 65 টাকা পেতাম। এটা দিয়ে আমার সংসার চলতো মানে এখন বুঝতে পারেন আমি কেমনে চলতাম। আমরা স্বামী স্ত্রী ভীষণ পরিশ্রম করেছি। যখন এটা করছি তখন জয়ের ভাই আমাকে খবর দিল, আপনি আসেন। আমি গেলাম, বলে আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনার অ্যাড্রেস নাই, আমি তো আপনাকে নায়ক হিরো বানিয়েছি। আমি একদম অবাক হয়ে গেলাম। হিরো মানে একবার ডাইরেক্ট হিরো। আমি কিন্তু চেয়েছিলাম ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টারটা আমি ইন করবো। কি ছবি? বেহুলা ছবি। আসেন, সই করেন, 500 টাকা সাইনিং মানি। এটা আমার কাছে তখনকার দিনে মনে হচ্ছে 5 লক্ষ টাকা সাইনিং মানি। টাকা নেবো কি, তখন আমি তাদের সবাই পুরো ইউনিট ছিল সেখানে, সবার সঙ্গে দোয়া নিলাম, বাড়ি এলাম, আমার ওয়াইফকে বললাম। ছবি শুরু হলো, শেষ হলো, ছবি মুক্তি পেল। তখনকার দিনে কিন্তু সিলভার জুবলি হতো, একটা হলে যদি 25, 26, 27 উইক চলে তাহলে সিলভার জুবলি যেটা বলে। এই ছবি 28 উইক চলেছিল আমার মনে আছে এখনো, স্টারে সিলভার জুবলি। জীবনের প্রথম ছবি একটি হলে সিলভার জুবলি করলো, এটা ভাবা যায় না। আমার জীবনের টার্নিং পয়েন্ট
অবভিয়াসলি। নাচে মন ধিনা ধিনা প্রাণেতে বাজে বিনা বাজে রে, নাচে মন ধিনা ধিনা প্রাণেতে বাজে বিনা বাজে রে। শাখা বাজে না বাজে না বাজে না রে, শাখা বাজে না বাজে না বাজে না রে, তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা, তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা, শাখা বাজে না বাজে না বাজে না রে। এর মাঝখানে সুমিতা দি জহির ভাইয়ের ওয়াইফ, তার একটা নিজস্ব প্রোডাকশন করছে আগুন নিয়ে খেলা। তো তাতে আমার জহির ভাই বলে যে আপনি ওকে হিরো নেন। তো সুমিতা বলেছে না আমি তো রাজ্জাককে নেবো না, ওরা তোমার ফোক ছবি টোক ঠিক আছে, রাজ্জাককে নেবো না। তো বলেছে তুমি এটা ভুল করছেন, আপনি উনি সবাইকে আপনি বলতেন জহির ভাই, তো ওনারা ভাবছে আপনি ভুল করছেন, আপনি কিন্তু রাজ্জাককে নেন। বলে না না আমি তখন আমার শ্রদ্ধেয় হাসান ভাই তখন বেশ পপুলার, হাসান ভাইয়ের মোটামুটি এই ক্যারেক্টার করার কথা, যার সৈয়দ হাসান ইমাম। এগুলো গল্প বলতে ভালো লাগে আজকের দিনে এসে, স্মৃতিচারণ। তখন আমি খুব আপসেট হয়ে গেলাম যে আমি নিজের ঘরে জহির ভাইয়ের ওয়াইফ মানে আমার ঘর, সেখানে আমি একটা সোশ্যাল ছবিতে বঞ্চিত হচ্ছি, গল্প ভালো। জহির ভাই বলে চিন্তা করা চল আপনি আনোয়ারা করে এসছি, খুব ভালোবাসতো আমাকে নিয়ে চলে গেলাম, আমরা আনোয়ারা করতে গেলাম। আনোয়ারা যখন শুটিং করছে ওখানে তো প্রায় আমাদের 1 মাস শুটিং, তো 10-12 দিন পরে আর কি ওখানে সুমিতা দেবীকে হাজির হয়েছে। সন্ধ্যাবেলা জহির ভাই আমাকে ডাকলো, তো কী ব্যাপার, বলে যে আপনার কাছে প্রডিউসার এসছে তার ছবি করতে হবে। উনি প্রডিউসার দেখলাম, তো আমি কাউকে দেখি না, বলছে এই যে উনি ম্যাডাম এসছেন আপনাকে তার ছবি আগুন নিয়ে খেলাতে নেবে। আমি কোনো ওটা তো রিফিউজ বাই প্রডিউসার, কেন উনি এখন এসছেন, ডিপেন্ড অন ইউ, আপনি এই ছবি করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, কারণ আপনার এই ছবিতে প্রথম আমি বলেছিলাম তারা নেয়নি। আমি তো খুব মানে অবাক হয়ে গেলাম, জহির ভাই কথা বলছি, তার মানে কি তিনি কি আমাকে না করতে বলছেন, কোনটাই বুঝতে পারছি না। এখন দেখেন জহির ভাই এই ব্যাপারে আমার কিছু বলার নেই, আমি আপনার হিরো, এটা সেকেন্ড ছবি করছি আনোয়ারা, আপনি যদি বলেন তাহলে আমি আগুন নিয়ে খেলা করবো, না হলে করবো না, এই সুবিধা হয়ে গেল। এটা কি খেলা হচ্ছে, আমি এলাম এত দূর থেকে। জহির ভাই বলে যেটা আপনাকে একটা দেওয়া হলো তখন নেননি, ঠিক আছে যান করবেন। তো এইভাবে আমি আগুন নিয়ে খেলা করলাম। এই ছবি যে এমন হিট হলো, হিটের কথা না, বাংলার চলচ্চিত্রের একবারে মানে রিভার্স হয়ে গেল। তখন আমি পেলাম কাদের ছাত্রছাত্রী স্টুডেন্ট জেনারেশনটাকে আমি ধরলাম। তারা ভাবছে যে রাজ্জাক তো আমাদের মতো চেহারা ফিগার, সেই এবার করছে, নাচছে গানছে গীতা বাজছে, মানে অ্যাকসেপ্টেড বাই দ্য পিপুল লাইক এনিথিং, সব একদম আধুনিক পোশাক, মডার্ন একটা ছেলে স্টুডেন্ট। এই ছবিটাতে আমি তো আমার টার্নিং পয়েন্ট তো বটেই, তৎকালীন বাংলাদেশ চলচ্চিত্রের একদম একটা বিরাট টার্নিং পয়েন্ট। সুমিতা দেবীকে আমি এখনও প্রত্যেকদিন পরে গেছেন, তার আত্মার শান্তি কামনা করি। জহির ভাই আজকে নাই, আমি সবুজ দত্তের, এরপর আমি আবির্ভাবে গেলাম, কবরীর সঙ্গে প্রথম ছবি। আমার টার্নিং পয়েন্ট যদি বলে এটা হলো আবার এই পয়েন্টগুলো। বিতার ছবি আমি যখন নীল আকাশে নিচ্ছি তখন সে রোমান্টিক ছবি, তারা উদয়ন চৌধুরীর লেখা, মানে উনি কলকাতা থেকে লিখতেন। অদ্ভুত গল্পটা নিয়ে মিতা যখন আমার কাছে এলো, তাই বললাম যে ঠিক আছে করবো। মাশাআল্লাহ এই ছবির যে রেজাল্ট দিল, বাংলার ছবি তখন একটা টোটাল জয় জয়কার শুরু হয়ে গেল। আর আধুনিক বাংলা ছবি, একদম ছাত্রছাত্রীদের ছবি, একটা স্ট্রাগল করার ছবি, মানে একটা স্টুডেন্ট, সে ট্যাক্সিও চালাচ্ছে, প্রেম হচ্ছে তার, সেই শ্রেণী সংঘাত, যদিও অদ্ভুত সুন্দর গান হচ্ছে, সবকিছু মিলিয়ে ছবির গান, ছবির সিকোয়েন্স, ছবির রোমান্টিক সিন মিলিয়ে বাংলাদেশের মানুষ তখন একটা হঠাৎ করে কম্পেয়ার করে ফেললো পশ্চিমবঙ্গের উত্তম কুমার সুচিত্রার সঙ্গে। এবং তখন এই রাজ্জাক আর কবরীর নামটা তাদের মানে মনের মধ্যে গেঁথে গেল যে ওদের যদি সুচিত্রা উত্তম থাকে, আমাদের আছে রাজ্জাক কবরী। এই আমাদের আছে রাজ্জাক কবরী বলতে সিরিজ চললো, এবং আল্লাহর রহমতে জানি না কেন আমাদের তখন আমার আর খবর যে ছবি রিলিজ হয়, আমরা গল্প বেছে নিতাম, যে ছবি রিলিজ হয় অল সুপারহিট। ওগুলো চোখলা খুশি দিলে ভালো হতো। চোখলা খুশি দেবো? নিশ্চয়ই, আমার ড্রাইভার মাঝে মাঝে ও কাজ করে থাকে। ও, শখ করে ড্রাইভার সাজা হয়েছে, এবার মজাটা বোঝা যাক। এরপর কি করতে হবে? তা পর্যায়ক্রমে আইসক্রিম, আলু কাবলি, মুড়ি এসব এনে দিতে হবে। এই সেরেছে, তার চাইতে আমাকে ডিসমিস করে দিন।
লেটা চুকে যায়। কাজী সাহেব হঠাৎ বলেন যে তিনি তখন কিন্তু উর্দু ছবি বানান, তার লাস্ট ছবি ভাইয়া তখন শেষ পর্যায়ে, তিনিও বাংলা ছবি দিয়ে শুরু করেছিলেন কিন্তু বাদ দিয়ে উর্দু ছবি করছিলেন। তিনি এলেন আমার কাছে, গল্প নিয়ে গেলেন। তিনি তো খুব সিরিয়াস মেকার। ছবির নাম ময়নামতি, আমাকে একটা ফোক ছবি রাখি, এই আবার ওরা খেপে গেল, ময়নামতির নাম কি সে ফোক ছবি? আমি যে নামটা পরে নাম হচ্ছে তোর নাম মতি আর হিরোইনের নাম ময়না। আমরা তো ঠিক আছে, ছবি সই করলাম। ছবি শুটিং ঢাকাতে তো করলাম, পুরো ইনডোর, পুরো নয়ারহাটে আমরা আউটডোর করলাম। ছবি শেষ হলো, ছবি রিলিজ হলো। এরপরে আর এমন বড় টার্নিং পয়েন্ট যে রোমান্টিক জুটি আর কেউ নাই বাংলাদেশে। আমার শ্রদ্ধেয় রমন ভাই শবনাম একটা সময় করেছিলেন, দুর্ভাগ্যজনক বশত রমন ভাইয়ের পাটা হারাবার পরে জুটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু এইরকম যে একটা ময়নামতির পরে যে আলোড়ন যেটা সৃষ্টি হলো, যে গান আর আমাকে আর খবরীকে দিয়ে যেখানে যাওয়া ইম্পসিবল ব্যাপার ছিল, এটা একটা বিরাট টার্নিং পয়েন্ট আমার জন্যে, বাংলাদেশ চলচ্চিত্রের জন্যে। আর তো আমায় ডাকবে না সে সকাল দুপুর সাঁঝে, বলবে না আর মনের কথা মধুর মধুর লাজে, গাইবে না সে গান আমারি দূর আকাশের গায়ে, মিছেই তারে শিকল দিলাম রাঙা দুটি পায়। স্বাধীনতার আগে বহু রোমান্টিক ছবি আমরা করেছি। দ্বীপ নেবে নাই মধ্যে কবরী আর আমার তো অসম্ভব ভালো কাজ ছিল। তারপরে আরও অনেক যোগাযোগ ছবিতে ছিল। নজরুল ইসলামের এক ছবিতে আমি আর কবরী কাজ করেছিলাম। এই ছবিতে গান ছিল, একটা সুপারহিট গান ছিল, দর্পচূর্ণ আর কি। দর্পচূর্ণ তো এটা হ্যাবক করে ফেললো, এবং আপনার ক্যারেক্টারেও একটা হ্যাঁ সিরিয় কমেডি ছিল, তবে রোমান্টিক গানগুলো খুবই ভালো ছিল। স্বাধীনতার পূর্বে একটু আসতে চাই জীবন থেকে নেয়া। আমার টার্নিং পয়েন্ট তো বটেই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা দলিল হচ্ছে জীবন থেকে নেওয়া। তো ওনার কোনো কাজ শুরু করতে গেলে ওনার বাড়িতে সবাই ইউনিটকে ডেকে একটা মিটিং হতো। মিটিংয়ে আমিও গেলাম। তো যারা জায়গাটা ছবি শুরু করতে যাচ্ছি, এটা অন্য ধরনের ছবি, তো ডেট ঠেট ভালো লাগবে। আমি যে কী ছবি করে জীবন থেকে নেওয়া। জীবন থেকে নেওয়া শুরু হলো। অসম্ভব পরিশ্রম করেছে ভদ্রলোক, সঙ্গে আমরা তাকে সহযোগিতা করেছি, লাইভ শুটিং করেছি। আমি জীবনে কখন আমি এত পপুলার, তারপর আমাকে বললো একমাত্র আপনিই পারবেন। শহীদ মিনারে হাইকোর্টের সামনে গ্যান্ডারিয়ার থেকে একটা প্রভাত ফেরি আসছে। আজিমপুর কবরস্থানেও আমি শুটিং করেছি লাইভ, 10-12 দিন শুটিং করেছি বোধ হয় 3 নম্বর ফ্লোরে। হঠাৎ একদিন পুরো ফ্লোর ঘিরে ফেলে পাকিস্তান আর্মি। তো জহির ভাই, কী ব্যাপার? তো ওদের একজন অফিসার ছিল, সে গেছে, হু ইজ দ্য জহিরান, হিরোকে, হু ইজ দ্য হিরো? বলে আপনারা চলেন। দুজনকে দিল। আমি তো আমার জান উড়ে গেছে। জোরবার চলেন, আমরা ক্যান্টনমেন্টে এলাম এক জেনারেলের সামনে। 3 ঘন্টা জহির ভাইয়ের সঙ্গে ব্যাস তর্কাতর্কি। সে বলছে তুমি এন্টি পাকিস্তানি ছবি বানাচ্ছ। তো বলছি দেখো, আমাদের সেন্সার বোর্ড আছে, তোমাদের সেন্সার বোর্ড আছে। আমি যদি এন্টি পাকিস্তানি ছবি বানাই তো তোমরা আমার সেন্সার আটকে দেবে, কিন্তু রানিং শুটে কিন্তু আমার পয়সা, আটকাতে পারো। এই তর্কাতর্কির পরে বললো যে ওকে, তোমাকে আমি ছাড়ছি, বাট বি কেয়ারফুল। আমরা এলাম ফিরে, আবার শুটিং শুরু করলাম। ছবি শেষ হলো, সেন্সার বোর্ডে গেলে আটকালো, আবার ফাইট করে সেন্সার বোর্ড পাস করলো। তখন তো সেন্সার বোর্ডের মেম্বাররা তারাও তো সব তারা এগিয়ে আসছে। তারপরে ছবি রিলিজ হলো, 200-এর পরে ছবি ব্যান্ড হলো। পরের দিন স্টুডেন্ট মুভমেন্ট শুরু হয়ে গেল। স্টুডেন্ট মুভমেন্ট শুরু হওয়ার পর এই ছবি রিলিজ হলো। তো আজকে মুক্তিযুদ্ধের ছবি যদি বলি, তো আমি বোধহয় প্রথম ছবি করেছি জীবন থেকে না, মুক্তিযুদ্ধের ছবি। এক করে পুরো দলিল তো মুক্তিযুদ্ধের। যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দিই পথের বাঁকে, যদি লগন আধারে ঢাকে, যদি নেভে দিই পথের বাঁকে, তুমি যে আমার বলবো আবার, তুমি যে আমার বলবো আবার, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি।
তুমি যে আমার কবিতা।